দিচ্ছে এবং আস্তে আস্তে আমরা ওইখানেই আবার ফেরত চলে যাচ্ছি যে নারী যাতে তার মতো করে না চলতে পারে, না থাকতে পারে। হ্যাঁ, তো সেই জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই ডিমান্ডটা এবং তার সাথে সহিংসতা কীভাবে কন্টিনিউয়াসলি এইভাবে যখন আমরা সহিংসতাকে দেখছি, তখন কিন্তু ওই জায়গাটা আস্তে আস্তে আমরা তৈরি করছি যে এটা দায়বদ্ধতা কেউ নিচ্ছে না, না রাষ্ট্র নিচ্ছে, না সমাজ নিচ্ছে। তারা সবাই কোনো না কোনোভাবে নিজেদের মতো জায়গা মতো বসে আছে এবং আমরা বারবার শুধু দেখছি নারীরাই রাস্তায় এসে এটা নিয়ে কথা বলছে, এগিয়ে আসছে, ওই প্রতিবাদটা করছে। তো আমাদের পক্ষ থেকে ওটাও একটা দাবি থাকবে যে সবার দায়বদ্ধ নিতে হবে। এটা শুধু একজনের দায়বদ্ধ না, এটা শুধু ওই একজন পুরুষ কিংবা ওই কয়েকজন যারা গেছে তার পিছে দাঁড়ানোর জন্য কিংবা যারা অনলাইনে এটা নিয়ে কথা বলছে, এটা আমাদের থেকে বাইরে না, তারা আমাদের সমাজেরই পার্ট। তো আমাদের বাকি সমাজের মানুষদের ওই দায়বদ্ধতা নিতে হবে যে আমরা কীভাবে এগিয়ে আসছি এই জিনিসগুলোকে থামাতে। তো আই থিঙ্ক ওইটা খুবই ইম্পর্টেন্ট। আর এই অর্গানাইজেশনের যে ডেটা ওয়াচ কমিটি, সেটা ভাইস চেয়ার হিসাবে আমি এখন দায়িত্ব পালন করছি। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের সাথে আমরাও একমত যে আমাদের এই দাবিগুলো সবারই একটা। তো এটার সাথে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে যে যেহেতু নারীর যে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা, সেটা কিন্তু আমাদের মানে একটা পাবলিক মানে জনস্বাস্থ্যের জন্য একটা খুব বড় একটা অ্যালার্ম। তো যেহেতু হচ্ছে নারী সংস্কার কমিটি এখন আছে, তো তাদের কাছে যদি আমাদের এই দাবিগুলা এবং সেই সাথে যে কিছুদিন আগে যে বইমেলায় যে নারীদের স্বাস্থ্য সুরক্ষার যে পণ্য, সেগুলা নিয়ে কিন্তু একটা মানে অনেক হইচই একটা হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের স্যানিটারি ন্যাপকিন নিয়ে। তো সেগুলা কিন্তু আমাদের এগুলা নিয়ে কিন্তু এই টাইমে আসলে এরকম হওয়াটা উচিত না, তারপরেও হয়েছে এবং পরে হয়তো সেটার একটা সুন্দর সমাধানও হয়েছে। তো সেটার জন্য হচ্ছে আমাদের এই নারী দিবস, আমাদের এই আন্তর্জাতিক নারী দিবস, নারীদের মুখের যে তাদের যে অধিকার, তাদের যে কথাবার্তা, তাদের যে ভয়েস, এটার কারণেই কিন্তু আসলে এটা সমাধান হতে সহায়তা করেছে। তো আমাদের আরেকটা যেটা সেটা হচ্ছে যে মেল ট্রান্সফরমেটিভ ভয়েস কিন্তু খুব বেশি জরুরি। কেন আমরা শুধু নারীরাই আমাদের কথা বলবো, আমাদের সাথে কেন পুরুষরা আমাদের পক্ষে কেন কথা বলবে? তারা কি পুরুষেরা কি আমাদের বাবা, আমাদের ভাই, তারা কি না? তারা কি আমাদের পক্ষে কথা বলতে পারে না? আমাদের অধিকারগুলো নিয়ে কথা বলতে পারে না? আর আমাদের যে প্রবেশযোগ্যতা, এখানে কিন্তু এখন এটা মানবাধিকার হয়ে গেছে, মানবাধিকার একটা বিষয় হয়ে গেছে। 54তে পা দিয়েছি, এখনো আমাকে খুঁজতে হয় আমি নারী, আমার কোথায় অধিকার, কে দিচ্ছে আমাকে অধিকার, কে নিচ্ছে আমার অধিকারকে? এই প্রশ্ন জাতির বিবেকের কাছে রাখছি। নারীর স্বাধীনতা শুধু নারীর হাতে না, নারীর সাথে পুরুষ সম্পৃক্ত। যে বোনকে এখন করে গেলেন, কেন আমার কথা বলবো, কেন আমার ভাই কথা বলছে না, কেন আমার বাবা কথা বলছে না, কেন আমার বয়ফ্রেন্ড কথা বলছে না, কেন আমার ফ্রেন্ড কথা বলছে না? সবাইকে এক লাইনে দাঁড়াতে হবে, একই কাঁধে কাঁধ মিলিয়ে আজকের এই বাংলাদেশে সকল নারীর সম্মান রক্ষাতে, নারীর মর্যাদা রক্ষাতে আমাদেরকে একত্রিত হতে হবে এবং সোচ্চার আওয়াজ তুলতে হবে। তবেই এই দেশ শান্তিপূর্ণ একটা করবে, বিরাজ করবে। আমি নামগুলো বলছি: ওমেন ইয়ুথ ডিসেবিলিটিস, কর্মজীবী নারী, শক্তি ফাউন্ডেশন, লাইট হাউস, অ্যাকশন এইড বাংলাদেশ, সবুজের অভিযান ফাউন্ডেশন, ব্লকি, ব্রেকিং দ্য সাইলেন্স, ফুলকি, নারী মৈত্রী, গণস্বাস্থ্য কেন্দ্র, সচেতন হিজড়া অধিকার সংঘ, বাদামত সংঘ, অ্যাসিড সার্ভাইভ ফাউন্ডেশন, কোশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, সাদা, কেয়ার বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, ফ্রিডম, ব্যঞ্জনা, জীবন গঠন উন্নয়ন সংস্থা, সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক, উল্টা নারী সংঘ, কল্যাণময়ী নারী সংঘ, জীবনের আলো, অগ্নি ফাউন্ডেশন, আওয়াজ ফাউন্ডেশন, সম্পর্কের নয় সেতু, সম্পূর্ণা, বর্ণিশিকা, দুর্জয় নারী সংঘ, গার্লস গাইড অ্যাসোসিয়েশন, সম্ভব বাংলাদেশ ফাউন্ডেশন, উশ ফাউন্ডেশন, গ্লাস বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটি, দুর্বা নেটওয়ার্ক, পসিবিলিটি, ট্রান্সোস ফাউন্ডেশন, অবহেলিত নারী সংঘ, 40 বাংলাদেশ, কোয়ালিশন ফর দ্য আরবান পোর, পোস্ট ফাউন্ডেশন, সোসাইটি ফর হ্যান্ডবিট সমিতি, বেলা, লাল সবুজ সোসাইটি,
গণমুক্তি মঞ্চ, আশার আলো সোসাইটি, আশার প্রদীপ, আবার বিএনএসকে, যার দল নারী পক্ষ, মোট 55টি সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আজকে এই মাধ্যমে আইনের চেয়ে আইনের বাস্তবায়ন হচ্ছে সমস্যা। আইন অনেকটা আইন আছে যেগুলো ভালোই আছে, আইনের মধ্যে যে ত্রুটি নাই তা না, আছে। ধর্ষণ বিরোধী আইনে আমরা দেখেছি সংস্কার প্রয়োজন। বিভিন্ন আইনের মধ্যে আমরা যেমন যাচ্ছি যে সম্পত্তিতে সম অধিকার, উত্তরাধিকারের সম অধিকার, এগুলি আইন পরিবর্তন আস্তে আস্তে করতে হবে। কিন্তু এখন যে আইনগুলি আছে যেগুলি সহিংসতার বিষয় আছে, একটা বড় সমস্যা হচ্ছে যে এটার বাস্তবায়নের যে বাধাগুলি আছে, যে যখন থানায় যাচ্ছে সেরকম রেসপন্স পাচ্ছে না, যখন কোর্টে যাচ্ছে সেরকম না। আমাদের হচ্ছে যে জাস্টিসের দীর্ঘসূত্রিতা, এই সমস্যাগুলি তো আইন থাকা সত্ত্বেও হচ্ছে। তো এটা আইনের প্রয়োগে কিন্তু আমরা অনেক রকমের সংস্কার চাই। নিয়ে আসছে যে টিচারের বিষয়টা, আমরা লাইট হাউস থেকে লিগ্যাল একটা দেওয়ার চেষ্টা করি যারা ভিকটিম, মূলত অ্যাপ্রিসিয়েট করা নারী এবং যারা ভিকটিম তাদেরকে আমরা লিগ্যাল একটা দিই। এই অভিজ্ঞতা প্রেক্ষিতে এখন কাজ করছে না। জি জি জি, থ্যাংক ইউ। আমরা লাইট হাউস থেকে যেসব নারী বিভিন্ন সময় ভিকটিম আপনারা জানেন সারা দেশে, আমরা মোস্টলি উত্তরাঞ্চলে লাইট হাউস আমরা বেশি কাজ করে থাকি। এই জায়গাটাতে আমরা দেখছি যে যেসব নারীরা বিচার প্রার্থী তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। ইতিমধ্যে আইন নিয়ে আলাপ হলো, ইতিমধ্যে আমাদের এই আলোচনাটা অলরেডি কিন্তু হয়েছে যে আমাদের যথেষ্ট আইন আছে, আমরা বাস্তবায়নে যে বাধাগুলি আছে সেটাই আমরা ওভারকাম এখনো করতে পারছি না। যেমন যে নারী আমাদের একজন ভিকটিম হলো চর অঞ্চলে, সে কিভাবে বিচারটা পাইতে পারে? প্রথম কথা, সে সরকারি আইনগত সহায়তা ফ্রি, কিন্তু এই বিচারটা পাওয়ার জন্য তার অনেক, এবং যারা পারপেট্রেটর, যারা এই নির্যাতন করে তারা শক্তিশালী হয় আমরা জানি। আর একটা হচ্ছে আসার পরে সে যে অভিযোগটা দাখিল করার পরে সে ফেরত যাবে, সেই দিনের মধ্যে তার সম্ভব নয়। আসার পরে তাকে আকার কোনো শেল্টার নেই, জেলা শহর ছাড়া কোনো কোথাও করতে ওনাকে আসতে হবে, এবং এসে যে আবেদনটা করবে, এখন আবেদন করে ফেরত যাইতে হবে। এটার জন্য তার দরকার ছিল কি শহরে একটা, ইতিমধ্যে আমাদের কাগজের মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে যে ভিকটিম সাপোর্ট সেন্টার কিংবা জেলায় জেলায় আমাদের সেন্টার দরকার, কিন্তু প্রতি জেলায় কোথাও নাই। আর একটা বিষয় আছে, আপনারা জেনে থাকবেন, ওসিসি বলে যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। আপনি ইতিমধ্যে জেনেছেন এটা, ওই প্রকল্প যার আন্ডারে ছিল সেই প্রকল্পের কার্যক্রম বন্ধ করার জন্য এটাও কিন্তু মুক্ত পড়ছে। এখানে একটু মানুষ, দরিদ্র মানুষের সেবা পায় না সরকারি জায়গা থেকে, সেখানে এক জায়গা থেকে সব পুলিশের সেবা, ডাক্তারি সেবা, কাউন্সিলিং সার্ভিস সবগুলো কিন্তু এক জায়গা থেকে দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। একটা মহৎ উদ্যোগ ছিল এইটা। এখন আবার এই সরকারি ওই প্রকল্পটা বন্ধ হওয়ার জন্য এটাও কিন্তু প্রায় বন্ধ, এখন খুবই লিমিটেড কার্যক্রম চলছে। আমার আবেদন আপনাদের কাছে, মিডিয়ার বন্ধুদের জন্য, এই যে বিচার কার্যক্রম এটা অনেক ব্যাপক, আমি আলোচনা করতে আমার অনেক সময় লাগবে, কিন্তু এটা যাতে মানে যারা ভিকটিম তারা যাতে এসে নির্ভয়ে তারা আবেদন করতে পারে সরকারি আইন সহায়তার জন্য, একই সাথে তার জন্য থাকার ব্যবস্থার জন্য বিশেষ সেন্টারের আয়োজন করা হয় সরকার থেকে। এটাই আমাদের এই দাবিটা আপনারা দেখবেন। ধন্যবাদ সবাই। আইনের চেয়ে আইনের বাস্তবায়ন হচ্ছে সমস্যা। আইন অনেকটা আইন আছে যেগুলো ভালোই আছে, আইনের মধ্যে যে ত্রুটি নাই তা না, আছে। ধর্ষণ বিরোধী আইনে আমরা দেখেছি সংস্কার প্রয়োজন। বিভিন্ন আইনের মধ্যে আমরা যেমন যাচ্ছি যে সম্পত্তিতে সম অধিকার, উত্তরাধিকারের সম অধিকার, এগুলি আইন পরিবর্তন আস্তে আস্তে করতে হবে। কিন্তু এখন যে আইনগুলি আছে যেগুলি সহিংসতার বিষয় আছে, একটা বড় সমস্যা হচ্ছে যে এটার বাস্তবায়নের যে বাধাগুলি আছে, যে যখন থানায় যাচ্ছে সেরকম রেসপন্স পাচ্ছে না, যখন কোর্টে যাচ্ছে সেরকম না। আমাদের হচ্ছে যে
জাস্টিসের দীর্ঘসূত্রিতা, এই সমস্যাগুলি তো আইন থাকা সত্ত্বেও হচ্ছে। তো এটা আইনের প্রয়োগে কিন্তু আমরা অনেক রকমের সংস্কার চাই। আবশ্যক ব্যাপারকে নিয়ে করা যায় ইতিমধ্যেই আমাদের বিষয়টা নিয়ে আসছে যে টিচারের বিষয়টা আমরা লাইট হাউস থেকে এই লিগেল একটা দেওয়ার চেষ্টা করি যারা ভিকটিম মূলত অ্যাপ্রিসিয়েট করা নারী এবং যারা ভিকটিম তাদেরকে আমরা লিগেল একটা দিই। এই অভিজ্ঞতার প্রেক্ষিতে এখন কাজ করছে না। জি জি জি, থ্যাংক ইউ। আমরা লাইট হাউস থেকে যেসব নারী বিভিন্ন সময় ভিকটিম আপনারা জানেন সারা দেশে, আমরা মোস্টলি উত্তরাঞ্চলে লাইট হাউস আমরা বেশি কাজ করে থাকি। এই জায়গাটাতে আমরা দেখছি যে যেসব নারীরা বিচার প্রার্থী তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। ইতিমধ্যে আইন নিয়ে আলাপ হলো, ইতিমধ্যে আমাদের এই আলোচনাটা অলরেডি কিন্তু হয়েছে যে আমাদের যথেষ্ট আইন আছে, আমরা বাস্তবায়নে যে বাধাগুলো আছে সেটাই আমরা ওভারকাম এখনো করতে পারছি না। যেমন যে নারী আমাদের একজন ভিকটিম হলো চৌরাঞ্চলে, সে কিভাবে বিচারটা পাইতে পারে? প্রথম কথা, সে সরকারি আইনগত সহায়তা ফ্রি, কিন্তু এই বিচারটা পাওয়ার জন্য তার অনেক এবং যারা পারপেট্রেটর যারা এই নির্যাতন করে তারা শক্তিশালী হয় আমরা জানি। আর একটা হচ্ছে আসার পরে সে যে অভিযোগটা দাখিল করার পরে সে ফেরত যাবে, সেই দিনের মধ্যে তার সম্ভব নয়। আসার পরে তাকে আকার কোনো শেল্টার নেই, জেলা শহর ছাড়া কোনো কোথাও করতে ওনাকে আসতে হবে এবং এসে যে আবেদনটা করবে এখন আবেদন করে ফেরত চাইতে হবে। এটার জন্য তার দরকার ছিল কি শহরে একটা, ইতিমধ্যে আমাদের কাগজের মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে যে ভিকটিম সাপোর্ট সেন্টার কিংবা জেলায় জেলায় আমাদের সেন্টার দরকার, কিন্তু প্রতি জেলায় কোথাও নাই। আর একটা বিষয় আছে আপনারা জেনে থাকবেন, ওসিসি বলে যে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। আপনি ইতিমধ্যে জেনেছেন এটা, ওই প্রকল্প যার আন্ডারে ছিল সেই প্রকল্পের কার্যক্রম বন্ধ করার জন্য এটাও কিন্তু মুক্ত পড়ছে। এখানে একটু মানুষ দরিদ্র মানুষের সেবা পায় না সরকারি জায়গা থেকে, সেখানে এক জায়গা থেকে সব পুলিশের সেবা, ডাক্তারি সেবা, কাউন্সিলিং সার্ভিস সবগুলো কিন্তু এক জায়গা থেকে দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। একটা মহৎ উদ্যোগ ছিল এইটা। এখন আবার এই সরকারি ওই প্রকল্পটা বন্ধ হওয়ার জন্য এটাও কিন্তু প্রায় বন্ধ, এখন খুবই লিমিটেড কার্যক্রম চলছে। আমার আবেদন আপনাদের কাছে মিডিয়ার বন্ধুদের জন্য, এই যে বিচার কার্যক্রম এটা অনেক ব্যাপক, আমি আলোচনা করতে আমার অনেক সময় লাগবে, কিন্তু এটা যাতে মানে যারা ভিকটিম তারা যাতে এসে নির্ভয়ে তারা আবেদন করতে পারে সরকারি আইন সহায়তার জন্য, একই সাথে তার জন্য থাকার ব্যবস্থার জন্য বিশেষ শেল্টার আয়োজন করা হয় সরকার থেকে। এটাই আমাদের এই দাবিটা আপনারা দেখবেন। ধন্যবাদ সবাই। মানে অবশ্যই একজন বিভিন্ন রোলে থাকুন, কিন্তু যে মর্যাদাটা দেবো, যে নিরাপত্তাটা দেবো, যে অধিকারটা দেবো, সেটা মানুষ হিসাবে দেবো। মাটিতে পদার্পণ করি, তারপর আমার লিঙ্গের পার্থক্য আছে। সুতরাং আমি লিঙ্গের কথা বাড়িয়ে দিলাম, মানুষ হিসাবে যে কথাটা মাইনাপো করলো যে মানুষ হিসাবে আমি নিজেকে ভাবি কিনা। আমার গৃহ থেকে যে দর্শক তৈরি হচ্ছে, র্যাপিস্ট তৈরি হচ্ছে, কে তৈরি করছে? আমার পরিবার থেকে সে তৈরি বেরোচ্ছে এবং সে সমাজকে নিশ্চিত করছে। আসুন আগে আমার পরিবারকে আমি সংশোধন করি, আসুন আমি আমার সন্তানকে শিখাই কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ, আমি শিখাই কীভাবে নারীকে সম্মান করতে হয়, কীভাবে মানুষকে সম্মান করতে হয়। তবেই না এই সমাজ বদলাবে, রাষ্ট্র বদলাবে। আইন আছে, আইনের যাবে। কতটা মানুষ আইনের দোরগোড়ায় পৌঁছাতে পারে বলতে পারে? সম্ভব না। অর্থের দূরত্ব, পাহাড়ের দূরত্ব, অনেক কিছুর দূরত্বে অনেক মানুষ সঠিক বিচার পায় না। তাই আমাদেরকে বদলাতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা একটা সুস্থ সমাজ চাই, সুস্থ পরিবেশ চাই, সুস্থ পরিবার চাই এবং সুস্থ নাগরিক চাই, যেটা আমরা উপহার দিতে পারবো আগামী প্রজন্মকে। না হলে আগামী প্রজন্মের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবো। সেই প্রশ্নের উত্তর আমাদেরকেই দিতে হবে, তারপরে আমরাই আশা করি সবাই আমরা নিজেদের অবস্থান থেকে প্রত্যেকটা সংগঠন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। আমরা প্রত্যেকটা সংগঠন যদি আমাদের আঙ্গিকে সারা বাংলাদেশে এইভাবে সচেতনতা বৃদ্ধি করি এবং নারী এবং পুরুষদেরকে সচেতন করি, তাহলে কিন্তু
এই সমাজ থেকে অপরাধ দূর হবে। আজকে এত কষ্টের পরেও আপনারা এখানে আসছেন, অনেক সময় নিয়ে আসছেন, রমজানের মাস, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং সাংবাদিক ভাই এবং মিডিয়ার যারা আসছেন আপনাদের কাছে বিনত অনুরোধ, ভাইয়ের কাছে বিনত অনুরোধ, আপনারা হচ্ছেন কলম যোদ্ধা, আপনারা হচ্ছেন মানে দেশের দর্পণ। আপনারা যদি এই মেসেজগুলো টেকনাফ থেকে তেঁতুলিয়া পৌঁছে দেন আপনাদের মিডিয়ার মাধ্যমে, সমগ্র বাংলাদেশের ৫৫,০০০ বর্গ মাইলে তারা দেখতে পাবে, জানতে পারবে যে আজকে ৮ই মার্চ উপলক্ষে যে কথাগুলো আলোচনা হলো তৃণমূল পর্যায়ে এই বাণীগুলো পৌঁছে যাবে। আমি তাই বলবো, আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা প্রচারগুলো পরে প্রচারী মানুষের বিবেক জাগ্রত হয়। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সময় নিয়ে আমাদের কথাগুলো শুনেছেন বলে আসলে আমাদের এত ঘটনা ঘটছে। তো আমরা চাচ্ছি যে স্কুল কার্যক্রমে একবার চালু করার পরও পারিবারিকভাবে এটা নিয়ে অনেক কথা হয়েছে এবং এটা বন্ধ করার দিকে মতামত বেশি আসছিল। তো আমরা পারিবারিক অ্যাওয়ারনেসটাও এখানে যুক্ত করে আপনারা যদি বলেন যে আসলে ইতিবাচক যৌন শিক্ষাটা পরিবার থেকে যেরকম দিতে হবে এবং স্কুলে ইতিবাচক যৌন শিক্ষার জন্য যে পাঠ্যক্রম থাকবে ওইটাকে পজিটিভলি পরিবার দেখবে, তাহলে আমাদের সামনে অনেক বেশি জেন্ডার বেস ভায়োলেন্স কমে যাবে। স্টুডেন্টকে যদি বুঝাই, এই তো শিখতে শিখতেই তো তারা পরিবর্তনের মধ্যে আসবে, তো এটা দরকার আছে। যেমন আমাদের ঘরে আমার মা, আমার নানি, আমার দাদি, আমার তার নাতিকে, তার মেয়েকে বুঝিয়ে দেয় এইভাবে তোমার বয়স হয়েছে, তোমার এইভাবে চলাফেরা করা, এইভাবে যত্ন নেওয়া। হ্যাঁ, তো এইগুলো ঘরে হয়, কিন্তু এইটা বাইরেও স্কুলেও আনলে আরো ভালো হয়, আরো উন্নত হয় পরিবেশটা, সবাই শিক্ষিত হওয়া দরকার মেয়েরা। তো এইভাবে বললে আমার কাছে ভালো হয়। হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়েকে বলছিলেন, হ্যাঁ, শারীরিক সমস্যা, তোমার নামাজ পড়া দরকার নেই, তুমি আগে শেষ করো। যাই হোক, সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। আপনাদের শুভকামনা। মানে ভালো রাখতে হবে, স্বাস্থ্য ঠিক করে ভালো রাখতে হবে। এবং আমরা জানি যে বাল্য বিবাহ, দেখেন আমাদের দেশে যে হারটা আছে, বিয়ে হয়ে যাচ্ছে, হয়তো চাচ্ছে কি চাচ্ছে না, বিয়েটা করে ফেলছে, হয়ে যাচ্ছে। যদি এই যৌন শিক্ষাটা, প্রজনন স্বাস্থ্য এবং যৌন শিক্ষাটা ঠিক মতো হতো, তারা হয়তো সিদ্ধান্ত নিতে পারতো যে আমি এই কম বয়সে বিয়ে করবো না, বা কম বয়সে বিয়ে করার পর সাথে সাথে বাচ্চা নেব না। আমাদের আমরা দেখছি যে 50% কিন্তু বাল্যবিবাহ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই 50% আমাদের কমাতে হবে, কারণ এটা একটা বিশাল জাতির জন্য একটা ঝুঁকি, মেয়েটার জন্য ঝুঁকি, যে বাচ্চাটা আসছে সেটার জন্য ঝুঁকি। যদি সে জানতো যে আমার বিয়ে হওয়ার সাথে সাথে আমি বাচ্চা নেব না, 18-র আগে বাচ্চা নিলে আমার এই ঝুঁকি আছে, এই জিনিসটাও তো আমি তাকে জানাতে পারছি। আর সে যখন বিবাহ করছে, সে জানছে না যে আমি কন্ট্রাসেপশন কীভাবে ইউজ করবো। যদি এটা সময় মতো শেখানো হতো, তাহলে এই ঝুঁকিগুলো আসতো না। তো আমাদের কিন্তু মনে করা উচিত না যে আমি প্রজনন স্বাস্থ্য মানেই যে ওরা সবাই জন্য সম্পর্কে চলে যাবে। যারা আরও বেশি কী বলে সচেতনভাবে, রেসপন্সিবলভাবে নিজেদের জীবন যাপন, এটাই হচ্ছে আমাদের। হ্যাঁ, এই তিনটার মধ্যে আমাদের বেশ কিছু জিনিস পড়ে। প্রথমত হচ্ছে যে জেন্ডার বিষয়ে সংবেদনশীলতা যখন আমরা চিন্তা করছি, তখন এই যে এখন যে ধরনের কথাবার্তাগুলো আসছে, নারী কি করতে পারবে কি করতে পারবে না, হ্যাঁ, বাড়ির বাইরে ঘরের বাইরে এসে কাজ করবে নাকি না, ঘরের ভিতরের কাজ আমরা শেয়ার করতে পারি কিনা, হ্যাঁ, এই ধরনের কথাবার্তাগুলো আমার জেন্ডার সংবেদনশীলতার মধ্যে করছে। তারপরে আমার যদি যৌন প্রজনন নিয়ে কথাবার্তা হয়, সেখানে আমার বয়সন্ধিকালে কি ধরনের শারীরিক পরিবর্তন আসছে, তার সাথে আমার ইমোশনাল কি ধরনের পরিবর্তন আসছে, সেগুলোকে আমি কিভাবে বুঝতে শিখছি, জানতে শিখছি, সে ব্যাপারে আসে। ইতিবাচক যৌন শিক্ষার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে যে আমি নিজেকেই কিভাবে বুঝতে শিখছি। প্রেম প্রীতি তো আমাদের আসে ওই বয়সে, স্পেশালি আমাদের অ্যাডোলেসেন্ট এইজে, এই জিনিসটা আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি। হয় ফেসবুকে করছে, ফেসবুকে না করলে ছাদের থেকে ছাদের প্রেম, চিঠি পাস করে প্রেম, এগুলো তো আছে, নতুন না। মানুষজন ভাব দেখা যেগুলো যে এইসব জিনিস নতুন নতুন শুরু হয়েছে, নতুন নতুন তো শুরু হয়নি, আমাদের বাপ দাদার জেনারেশনেও মানুষজন প্রেম প্রীতি করে আসছে। এক একভাবে প্রেম প্রীতির স্টাইল চেঞ্জ হয়েছে।
খুব বেশি একটা হলে, হ্যাঁ। কিন্তু সেটাতেও তো বোঝার একটা ব্যাপার আছে যে আমি পছন্দ হচ্ছে একজনকে, সেটা আমি কিভাবে হ্যান্ডেল করছি, আমার সাথে কারো ঝগড়া হলে পরে সেটাকে আমি কিভাবে হ্যান্ডেল করছি, এগুলোও কিন্তু আমাদের যৌন শিক্ষার মধ্যে পড়ে। সম্মতি আমি কিভাবে দেখছি, একজন মানুষকে আমি যখন পছন্দ করছি তার সাথে আমার রিলেশনশিপটা কিভাবে হবে, সেটা আমি প্রেশার ফিল করছি নাকি আমি নিজে বুঝে নিজে কি করতে চাচ্ছি সেটা বুঝতে পারছি নাকি, এগুলোও কিন্তু আমার যৌন শিক্ষার মধ্যে আসে। তো এই জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়ালি ছোট বাচ্চাদেরকেও শেখানোর জায়গা আছে, আমি কোন জিনিসটাতে কমফর্ট ফিল করছি। একদম ছোটবেলাতেও আমরা যখন বলছি যে যৌন শিক্ষার কথা, এক এক বয়সের জন্য এক এক ধরনের বিষয় নিয়ে, কিন্তু অলরেডি আমরা দেখছি 2-3 বছরের মেয়েদেরকে, 3 থেকে 5 বছরের মেয়ে, লাস্ট এক সপ্তাহের মধ্যে আমরা কয়েকটা ঘটনা দেখেছি, হ্যাঁ। সেখানে আমি ভালো টাচ কোনটা, কেউ আমাকে কিভাবে কি বলে হ্যাঁ স্পর্শ করছে, প্রবলন দেখাচ্ছে, সেই জিনিসগুলো আমি বুঝতে পারছি নাকি, এগুলো কিন্তু আমার যৌন শিক্ষার মধ্যে আসে। তো ওই জিনিসগুলোকেও আমরা হাইলাইট করছি এখানে। আমি সেক্ষেত্রে বলতে চাচ্ছি সেটা কি শুধুমাত্র ট্রু, আই এগ্রি, যৌন শিক্ষা